গ্রাম থেকে সরাসরি সংগ্রহের নামে চড়া দামে কৃষি পণ্য বিক্রির অভিযোগ, দেখা দেখি দাম বাড়াচ্ছেন অন্য দোকানিও। অনিয়ম হলে এই ব্যবস্থা, বলছে ভোক্তা অধিকার। প্রত্যেকটা জিনিসেরই দাম 100 টাকা, 120 টাকা। বাজারটা আসলে কোনোটাই মনিটরিং হয় না। আপনি দেখেন চালের দাম, বাজারে আগত যারা ভোক্তা আছেন ওরা কমপ্লেন দিলেন, যেখানে একজন ব্যবসায়ী আছেন বেল বিক্রি করেন 800 টাকা। বর্ষার আগেই রাজধানীতে মশার উপদ্রবে বাড়ছে ডেঙ্গুর সংখ্যা। কার্যকর পদক্ষেপ নেই, অভিযোগ নগরবাসীর। নিয়মিত অভিযানে তোড়জোড় 2 সিটিতে। জনভোগান্তি নিরসনে জাতীয় আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াতের। দীর্ঘদিনের অনির্বাচিত সরকারের বহুমাত্রিক সংখ্যায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশ দলের আত্মপ্রকাশ। বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নেয়ার প্রত্যয়। এবং জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি। ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, ধৈর্য ধরার আহ্বান। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মেম এবং আমি তন্ময় কুমার রায়। মেম, কৃষক থেকে সরাসরি পণ্য সংগ্রহের কথা বলে বাজার দর যা রয়েছে পণ্যের, সেই পণ্যগুলো 4 থেকে 5 গুণ বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে। এবং বাজারে স্বাভাবিকভাবে আমরা যেটি দেখি, এক দোকানে যখন দাম বেড়ে যায় তখন পাশের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতেও দাম বেড়ে যায়। তেমনই কিন্তু ঘটনা ঘটেছে রাজধানীর বাজারগুলোতে, এমন অভিযোগও পাওয়া গেছে। অন্যদিকে মোহাম্মদপুর টাউন হল বাজারে বেশিরভাগ সবজির কেজি 100 টাকা হলেও কারণ বাজারের সঙ্গে বেশ খানিকটা পার্থক্য রয়েছে এবং কারণ বাজারে সে একটি দেখা যাচ্ছে 20 থেকে 30 টাকার মতো একটি পার্থক্য লক্ষ্য করা গেছে, যাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা হিসেবেও ক্রেতারা দেখছেন। বিস্তারিত আমাদেরকে জানাবেন সহকর্মী দেলোয়ার দোলন। মৌসুমি ফল বেল, যার একটি বিক্রি হচ্ছে 800 টাকায়। গুটি আমের প্রতি কেজি 650, ডিম ডজন প্রতি 300 টাকায়, কলার ডজন 300 থেকে 350 টাকা। এমন অস্বাভাবিক মূল্যে পণ্য বিক্রি করছেন মোহাম্মদপুরের টাউন হলের কয়েকজন ব্যবসায়ী, যাদের দাবি এসব পণ্য সবার জন্য নয়, এগুলো কৃষক বা গৃহস্থ থেকে সরাসরি আনা। গুটি কয়েক ব্যবসায়ীর এমন কর্মকাণ্ডে প্রভাব পড়েছে টাউন হল সহ রাজধানীর বিভিন্ন বাজারে। নেপালি সাগরের দাম হচ্ছে অর্ধেক, আর এটার দাম হচ্ছে ডাবল। এটা অরিজিনালি গাছ পাকা, এটা কোনো মেডিসিন নাই, ফরমালিন নাই, কিচ্ছু নাই, নিজে সংগ্রহ করে গৃহস্থের বাসা থেকে। ক্রেতাদের অভিযোগ, এমন মুনাফালোভী দোকানিরাও বাড়তি দামে পণ্য বিক্রির কথা স্বীকার করে বলছেন ধানমন্ডি মোহাম্মদপুর এলাকার কিছু ধনাঢ্য ও নির্ধারিত ক্রেতার জন্য এসব পণ্য আনছেন তারা। স্বাভাবিক দামের তুলনায় এর কাছে দামটা ডাবল বা ট্রিপল হয়ে যায়। এই অবৈধ টাকার বাজারে হাতছানির কারণে বিক্রেতা যখন দেখছে 500 টাকার কাস্টমার আছে, তাহলে সে তো আমার মতো কাস্টমার কাছে 150 টাকা বিক্রি করবে না। এদিকে সাধারণ ক্রেতাদের আপত্তির মুখে এ দোকানে হানা দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। করা হয় সতর্ক। যাচাই বাছাই করলাম, ওনার কাছে আসলে কোনো পাকা রসিদও দেখি নাই। ওনাকে সতর্ক করে গেলাম, উনি রাস্তার উপরে যেহেতু ব্যবসা করতেছেন, পরবর্তীতে যেন যৌক্তিক পর্যায়ে মুনাফা করে ব্যবসা করেন। গেল শীত মৌসুমে সবজির দর নিয়ে ক্রেতাদের মধ্যে ছিল স্বস্তি, তবে বর্তমানে বাড়তি গ্রীষ্মকালীন সবজির দর। বাজার ঘুরে দেখা যায় করলা, দুন্ধুল, পটল, ঢেঁড়স, পটল, ঝিঙ্গা, শসা বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। বেগুন 80 টাকা, জালি কুমড়া 50 টাকা, শসা হয়েছে দেশিটা 120 টাকা, হাইব্রিড হয়েছে 60 টাকা, আর যে উস্তা আছে 80 টাকা কেজি, লাউ হয়েছে 80 টাকা, ভেন্ডি 80 টাকা, দুন্দুল হয়েছে 80 টাকা, ঝিঙ্গা 80 টাকা। আপনার হচ্ছে 5 টাকা 10 টাকা করে সবসময়ই বাড়ছে, প্রতি বাজারেই আপনার হচ্ছে একটু একটু করে বাড়ছে। এদিকে কারওয়ান বাজারে দেখা গেছে কিছুটা কম দর, যেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজিতে। এছাড়াও টাউন হলের বাজারের দরের চেয়ে 20 থেকে 25 টাকা কেজি কমে মিলছে সবজি। গরু এবং খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। ব্রয়লার 170 থেকে
180 টাকা, সোনালী মুরগির কেজি 250 থেকে 280 টাকা। এছাড়া লিটারে 14 টাকা বাড়লেও বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম সয়াবিন তেলের। বাজারে সুস্থ প্রতিযোগিতা বিরাজমান রেখে ব্যবসাটা করা উচিত তাদেরকে। কোরবানিকে সামনে রেখে দাম বাড়তে শুরু করেছে মশলার, যা আরও বাড়তে পারে। ভোক্তারা বলছেন সংশ্লিষ্টরা এখনই তৎপর হলে রোখা যাবে মুনাফাখোরদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় চড়া সবজির বাজার, বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছও বাজারে হিমশিম অবস্থা ক্রেতাদের। আর বরাবরের মতোই বাজারে সরবরাহ কম থাকায় দাম বাড়তি বলছেন বিক্রেতারা। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মাংসের বাজারে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। সবজির দাম নিয়ে গেল ৩-৪ মাস ক্রেতাদের মাঝে স্বস্তি থাকলেও আবারও লাগামহীন বাজার। কোনো সবজিই মিলছে না ৬০ টাকা কেজির নিচে। সাপ্তাহিক ছুটির দিনে সিলেটের বাজারে একদিকে বেড়েছে ক্রেতার ভিড়, অন্যদিকে রয়েছে সরবরাহ সংকট। প্রতিটি সবজি কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। পাইকারি বাজারে প্রতি কেজি ঝিঙা ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর কাঁকরোল কিনতে গুনতে হচ্ছে ১২০ টাকা। এছাড়া ৭০ টাকার উপরে বিক্রি হচ্ছে পটল, ঢেঁড়স, করল্লা, বরবটি সহ বিভিন্ন সবজি। এছাড়া টমেটো ১ সপ্তাহ আগে ৫০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন শীতের সবজির মৌসুম শেষ হয়ে গ্রীষ্মের মৌসুম শুরু হয়েছে, ফলে বাজারে কমেছে সরবরাহ। কেরালা বেচলাম ৮০ টাকা, আগে ৬০ টাকা হচ্ছে। ঝিঙ্গা হচ্ছে আপনার ৪০-৫০, এখন বিক্রি আপনার ৮০ টাকা। সিন্দাকে ৮০ টাকা। রোজার সময় দাম কম আছে, সবজি তো রোজা কম চলছে, এখন তো সবজির চাহিদা বেশি। এছাড়া ঊর্ধ্বমুখী পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচের দাম। গত সপ্তাহে মেহেরপুরের বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এছাড়া রসুন ১২০ টাকা কেজি আর কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে ৫০ টাকা। এখন বাজার করতে গেলে মাছ হোক, সবজি হোক, মাংস হোক, দেখা যাচ্ছে ২০০০ টাকা নিচে বাজার হয় না, এরকম একটা অবস্থা। সবজির বাজার ঘুরে ক্রেতা যখন চালের বাজারে, স্বস্তি নেই সেখানেও। সপ্তাহের ব্যবধানে বগুড়ার বাজারে কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। বর্তমানে কাটারি ৭৮ টাকা, আটাশ ৬৪ টাকা এবং রঞ্জিত চাল বিক্রি হচ্ছে ৫৬ টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন আমন ধানের মৌসুম শেষ হওয়ায় বাজারে তৈরি হয়েছে চালের সংকট। তবে বোরো ধান বাজারে আসতে শুরু করলে দাম কিছুটা কমবে বলছেন তারা। প্রতিটা চাল ভর্তি ২ টাকা ৩ টাকা করে বাড়তি, আর বিশেষ করে এলসি ঢোকা ১৫ তারিখ থেকে বন্ধর পর থেকে চালের দাম আরো একটু ঊর্ধ্ব করতে আছে। এখন কমলে সামনে মৌসুমি পুরা ধান নামলে তখন একটু কমতে পারবে। ক্রেতার জন্য সুখবর নেই মাছের বাজারেও। সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞায় বাজারে কমেছে সরবরাহ। সপ্তাহের ব্যবধানে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। ঝালকাঠির মাছের বাজারে গেল সপ্তাহে ২০০ টাকায় পাঙ্গাস মাছ বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ২৫০ টাকায়। আর চাষের শিং মাছ মিলছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মাংসের বাজারে। ব্রয়লার মুরগি ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, আর লেয়ার মিলছে ৩০০ টাকায়। এছাড়া স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের বাজার। শামীমা রহমান শাম্মী, এখন। বৈশাখের ফুলে ফুলে ছেয়ে আছে গোটা রাজধানী। কাঠফাটা রোদে ক্লান্ত পথিককে প্রশান্তির পরশ দিচ্ছে গ্রীষ্মের পুষ্পরাজি। সোনালু সোনাঝোড়া রঙে যেন হারিয়ে যায় মন। রাজধানীতে বর্ষার আসার আগেই বেড়েছে মশার উপদ্রব, ফলে বাড়ছে ডেঙ্গুর সংখ্যাও। নগরবাসীর অভিযোগ, কার্যকর পদক্ষেপ না থাকায় এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তারা। তবে ২ সিটি কর্পোরেশন বলছে এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেহরিন আইনি জানাচ্ছেন বাকিটা। রাজধানীর খিলক্ষেত এলাকায় পাইলিংয়ের কাজ করেন মোশাররফ। মশার কামড়ে চুলকানিতে ঘা হয়ে যাওয়া হাত দেখালেন, বললেন ডাবল মশারি টানিয়েও রেহাই পাচ্ছেন না। এমনের পরিস্থিতি মৌমাছি চাকের মতো হয়ে আসে, মানে একদণ্ড দাঁড়ায় থাকবেন তাতে কোনো ক্ষমতা নেই আমনের। ঢাকার উত্তর এবং দক্ষিণের বিভিন্ন জায়গায় খাল, রাস্তা সহ নানা সংস্কারের কাজ চলছে, ফলে এসব জায়গায় পানি জমে বেড়েছে মশার উপদ্রব। জনপ্রতিনিধি শূন্য সিটি কর্পোরেশনের মশক নিধনে কার্যকরী পদক্ষেপ না থাকার অভিযোগ নগরবাসীর।
15 দিন 1 মাস পরে পরে জ্বর আসে, মানে এই কারণে একটু ভয় বেশি। এখন তো বর্তমানে জনপ্রতিনিধি নাই, এখন এটা আমরা বলার মতো কাকে পাবো? প্রচণ্ড মশা, কোনো কাজকাম করা যায় না, বা মশার যন্ত্রণায় ঘরে পর্যন্ত ঘুমানোর কোনো উপায় নাই। দুধ দিতে আসছি, ঘাস ঘুষ দিয়ে তোমার দেশে কাট করে পড়তে আসছি, আবার কয়েল 2-3টা করে ধরাই। যদিও এই মশার বেশিরভাগই কিউলেক্স মশা, কিন্তু বৈশাখের হঠাৎ বৃষ্টি চোখ রাঙাচ্ছে ডেঙ্গু প্রকোপের। সাধারণত জুন থেকে ডেঙ্গু মৌসুম ধরা হলেও গত 2-1 বছরে কোনো নিয়ম মানছে না ডেঙ্গু। চলতি বছর এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ছাড়িয়েছে 2000 এবং মৃতের সংখ্যা 20 ছুঁই, যা বিগত যে কোনো বছরের এই সময়ে আগে কখনো দেখা যায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, মশক নিধনে দ্রুতই ম্যাসিভ ক্যাম্পেইন শুরুর কথা। মশা নিয়ন্ত্রণে এবার উত্তরে কাজ করবে সেনাবাহিনী। পুরো কার্যক্রমই বাজেট নির্ভরতা থেকে বের হয়ে আসবে। আমরা এমার্জেন্সি কিছু ট্র্যাপ বসানোর চেষ্টা করছি। আগের যে ওষুধ কেনা হয়েছে সেটা কতটুকু রাইট, সেটা আমরা জনগণকে দিয়ে টেস্ট করাইতে চাই। যে ওষুধগুলো ছিটানো হচ্ছে সেটা যেন পারফেক্টলি ছিটানো হয় এবং এখানে যেন কোনো ধরনের গাফলতি না থাকে, সেজন্য আমরা আমাদের আগে যাদের সাথে চুক্তি ছিল সেটা বাদ দিয়ে আমরা এখন সেনাবাহিনীর সাথে নতুন চুক্তিতে আবদ্ধ হচ্ছি। অন্যদিকে দক্ষিণ সিটি প্রতিটি ওয়ার্ড পর্যায়ে সপ্তাহব্যাপী কর্মশালা আয়োজন সহ চালাবে চিরুনি অভিযান। আমাদের 1050 জন স্টাফ আছে ফিল্ড লেভেলে, সেই স্টাফদেরকে দিয়ে আমরা 75টা ওয়ার্ডে কার্যক্রম করে। খুব বেশি পেশেন্ট হয় কোনো এলাকায়, সেই এলাকায় লাল চিহ্নিত করে ওই এলাকাটা চিরুনি অভিযান করা হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে আবার অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে আমাদের অনেক এক্সটেন্সিভ কাজ হচ্ছে, যেটা আমরা কনজারভেন্সির সাথে করতেছি। ব্রুটো ইন্ডেক্স অনুযায়ী যে কোনো বছরের তুলনায় এবছর এডিস মশার ঘনত্ব বেশি, যা এরই মধ্যে বিপজ্জনক সূচকে পৌঁছে গেছে। কীটতত্ত্ববিদরা বলছেন, বর্ষার সময়কাল দীর্ঘ হলে এবছর ঢাকা এবং ঢাকার বাইরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এডিস মশার ঘনত্ব নিয়ে যে কাজটি করি, গবেষণাটি করি, সেখানে আমরা গবেষণা দেখছি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আমরা এডিস মশার ঘনত্ব বেশি পাচ্ছি এবং আমি নিশ্চিত করতে বলতে পারি এই জেলাগুলোতে ডেঙ্গু বাড়বে। এখনই যদি আমরা এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণ, এডিস মশার ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট সঠিকভাবে শুরু করতে না পারি, তাহলে এবছর পরিস্থিতি খারাপ হওয়ার কিন্তু ঝুঁকি আছে। মশার বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতায় জনসম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। আক্রান্ত হলেও মৃত্যুর হার কমানোর দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ তাদের। মশা উৎপাদন বন্ধ করবার জন্য একটা কাজ, একটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ। গতানুগতিক কাজ করলে মশা উৎপাদন কমবে না। এই দুটো কাজ মিলিয়ে যদি করা হয় তাহলে আমরা এই বছরে অন্তত রোগীর সংখ্যা না কমলেও মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক কমানো যায়। আর 1 মাস পরই ডেঙ্গুর ভরা মৌসুম, অথচ এখনও প্রস্তুতির তোড়জোড়েই আটকে আছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে আসছে ডেঙ্গু মৌসুমের ভয়াবহতার আঁচ দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। সিটি কর্পোরেশনও জানালেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মশা দমন করবেন তারা। তবে নাগরিকদের ভয় কাটছে না। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অভিভাবক শূন্য সিটি কর্পোরেশনের কাজের ধারাবাহিকতায় ফাটা পড়েছে। মেয়র কাউন্সিলরের অনুপস্থিতিতে বাকিরা কতটুকু সক্রিয় হবেন তা নিয়ে শঙ্কায় নগরবাসী। মেহেদিন অ্যানি, এখন ঢাকা। এদিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় 700-র বেশি কর্মী নিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্ষাকে সামনে রেখে এখন থেকে নিয়মিত এমন অভিযান চালানো হবে বলে জানান দক্ষিণের প্রশাসক। এবার দক্ষিণ সিটির ভবনগুলো মশক নিধন অভিযানের আওতায় আসবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই নগর জুড়ে বেড়ে যায় ডেঙ্গুর প্রাদুর্ভাব। এবার বর্ষাতে ডেঙ্গুর বংশবিস্তার রোধে আগেভাগেই মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শুক্রবার সকালে 700-র বেশি কর্মী নিয়ে ধানমন্ডি এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। সচেতনতা বৃদ্ধিতে করা হয় র্যালি। র্যালি শেষে উপস্থিত সাংবাদিকদের ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজেদের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার সচিব ও দক্ষিণের প্রশাসক। সমন্বিত একটা পরিকল্পনা ঢাকা সিটির জন্য দিব। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, বর্ষাকে সামনে রেখে ডেঙ্গু মশার বিস্তার রোধে এবছর আগেভাগেই ওষুধ ছিটানো ও পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নগরবাসী সহযোগিতা করলে ডেঙ্গু রোধ সম্ভব হবে।
বর্ষা শুরুর আগে এবার আমরা আমাদের খালগুলো, আমাদের নর্দমাগুলো, আমাদের ড্রেনগুলো এগুলো সমস্ত পরিষ্কার করে ফেলবো এবং বিশেষ করে মশার যে জন্মস্থান সেইটাকে আমরা পরিষ্কার রাখবো। এই কার্যক্রম আমাদের সিটির তরফ থেকে অব্যাহত আছে। নাগরিকদেরও দায়িত্ব আছে আমরা তাদের আঙ্গিনা যাতে পানি না জমে, কোনো টবে যাতে পানি জমি না থাকে, তাদের তরফে তাদের প্রতি আমাদের অনুরোধ, তাদের প্রতি আমাদের স্বনির্বন্ধ আহ্বান থাকবে যে আপনারা আপনাদের বাসাবাড়িটা পরিষ্কার রাখেন, ডোবা নালা নর্দমা এগুলো আমরা পরিষ্কার রাখবো। স্থানীয় সরকার সচিব বলেন, ঢাকার দক্ষিণ সিটির কোথাও মশক নিধনে এমন কোনো উদ্যোগ নেওয়া হবে না যাতে পরিবেশ ও এলাকার ক্ষতি হয়। যে আমরা 30 জন ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ করার জন্য উদ্যোগ নিয়েছি। এটার কারণটা হচ্ছে একটা পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার জন্য। তারা বিভিন্ন জায়গায় যাবে, যেখানে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা বিঘ্ন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে মোটিভেট করা, সচেতন করা, এই দায়িত্বটা নিয়েই আমরা কাজটা করছি। এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের ছিটানো ওষুধের মান ভালো দাবি করে স্থানীয় সরকার সচিব জানান, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় এবছর স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করা হবে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। এই হয়তো কৃষ্ণচূড়ার লালে আপনার চোখ ধাঁধিয়ে যাবে, আবার হয়তো কিছুক্ষণ কাঠগোলাপের সাদার মায়ায় আপনার মন হারিয়ে যাবে, আবার এমনও হতে পারে সোনালোর সোনাঝরা রঙে হারিয়ে যাবেন আপনি নিজেই। বৈশাখের এই দিনে নগরীতে চলার পথে নিঃসন্দেহে আপনার এমন মনে হবেই, কারণ পুষ্পবৃক্ষে চেয়ে আছে পুরো শহর। ছুটির দিনে গ্রীষ্মের সেই ফুলকে ফ্রেমবন্দি করতেও ছুটে আসছেন অনেকেই। নগরে ঘুরে আহাদ আহমেদের ক্যামেরায় ফুলের সেই সৌন্দর্যের তুলে ধরার চেষ্টা করেছি আমি। ফুল পছন্দ না এরকম কোনো মানুষ কিন্তু পাওয়া যায় না। ফুল সবারই পছন্দ। একজনের মন খারাপ, আপনি ফুল দেন, তার মন ভালো হবেই। ফুলের কিছু বলার আমার ভাষা নাই। আমি ফুলকে অতিরঞ্জিত করতে পারবো না। ফুল সিম্পলি সে ফুল। ফুলের উপমা কেবলই ফুল। তবু না চাইতেও হাজার অবহেলায় যে নিভৃতে ভালোবেসে যায়, তার তুলনা তো দেয়াই যায় সদ্য। পরশ বুলিয়ে যায় তার ফুলের সমারোহে। চারপাশের সব রুক্ষতা যেন হারিয়ে যায় এই হরেক রঙের ঝাঁপের মাঝে। সোনাঝরা সোনালু যখন হলদে আভায় মিলিয়ে দেয় চারিপাশ, কুর্চি তখন মুচকি হেসে স্নিগ্ধ করে দেয় পরিবেশ। তাই তো কবি লিখেছিলেন, কুর্চি তোমার লাগি পদ্মেরে ভুলেছে অন্য মনা, যে ভ্রমর শুনি নাকি তারে কবি করেছে ভর্ৎসনা। কৃষ্ণচূড়ার রক্তিম আভায় যেন ছেয়ে গেছে আকাশ, জারুলের বেগুনিতেও যেন তখন ঠিক সেই আভাস। কবি জীবনানন্দ বলেছিলেন, ভিজে হয়ে আসে মেঘে এ দুপুর চিল, একা নদীটির পাশে জারুল গাছের ডালে বসে বসে চেয়ে থাকে ওপারের দিকে। মধুমঞ্জুরিলতা, বাগান বিলাস, মাধবী, রাধাচূড়া, কনকচূড়া, কাঠগোলাপ, কদম, করবী কি নেই আমার শহরে? ইট কাঠের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে সকলে মিলে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যান, রমনা পার্ক, ক্রিসেন্ট লেক, বলধা গার্ডেন, হাতিরঝিল এলাকায় এই পুষ্পবৃক্ষরা দাঁড়িয়ে আছে অক্সিজেনের অভাবে মৃতপ্রায় এই নগরীর ফুসফুস হয়েই। প্রখর রোদ কি কালবৈশাখী ঝড়, তারা এই ঋতুর অতিথি। অতিথির সঙ্গে পথিকের মেলবন্ধন
শুধুই মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখবার নয়, যেন পুরোটা মুহূর্তই নিজের করে উপভোগ করবার। ক্লান্ত ব্যস্ত এই জীবনে একটু কি সময় হয় বৃক্ষতলে বসবার? অথবা যদি জিজ্ঞেস করি পাল্লা দিয়ে ছুটে চলার এই নগরীতে একটু কি সময় হয় আপনার রাস্তার দুধারে ফুটে ওঠা এই ফুলেদের দিকে যত্ন নিয়ে তাকাবার? হয়তো হয়, আপনার আমার সকলের সময় হয়, তবে বেশিরভাগ সময় হয় যখন ঘন্টার পর ঘন্টা এই শহরে আমরা আটকে থাকি ট্রাফিক জ্যামে। কিন্তু আপনার অথবা আমার কারোর সময়েরই তোয়াক্কা করে না এই ফুলেরা, তারা ফোটে তার প্রাকৃতিক নিয়মে। তরুণীর গানের পাশে, খোপার ভাঁজে অথবা প্রেমিকের হাতে শোভা হয়েই থাকুক জাগতিক ফুলেরা। তানজিলা খান মিম, এখন, ঢাকা। পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে কাতার থেকে রোমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার স্থানীয় সময় সকাল 9:30টায় কাতারের দোহা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এ সময় কাতারের চিফ অব প্রোটোকল অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান। প্রধান উপদেষ্টা ইতালি সময় দুপুর 2:15টায় রোম পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে, যেখানে তাকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। রোমের পৌঁছানোর 1 ঘন্টা পরে প্রধান উপদেষ্টা সেন্ট পিয়ারে স্কোয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে। ভ্যাটিকান সিটির জেনারেল সেন্ট পিটার স্কোয়ারে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন। শনিবার সকাল 9:30টার দিকে প্রধান উপদেষ্টা আবারও সেন্ট পিটার স্কোয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে। জনভোগান্তি নিরসনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। মহানগর ও জেলা জামায়াত ইসলামীর আয়োজনে নগরীর সার্কিট হাউস মাঠে ময়মনসিংহে দলীয় কর্মী সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে আসা খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয় সার্কিট হাউস মাঠ। হাতে দলীয় পতাকা, ব্যানার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতারা হাজির হতে থাকেন সম্মেলনের স্থলে। দীর্ঘ 17 বছর পর ময়মনসিংহ মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর এমন আয়োজনে উৎফুল্ল নেতাকর্মীরা। আসলে উৎসবমুখর একটা পরিবেশ, সারা শুধু আমরা ময়মনসিংহ বিভাগে তাই নাই, সারা বাংলাদেশের মানুষই মানে আনন্দ পেয়েছে। দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকায় ভোগান্তি পোহাচ্ছে জনগণ। এজন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আহ্বান জানান তিনি। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিজ্ঞান আল কোরআন, এর ভিত্তিতে আমাদের ঐক্য, এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না, কোনো বাধার মুখে থেমে যাব না, অন্যায়ের কাছে আপোষ করব না ইনশাআল্লাহ। এ সময় নারী অধিকার সংস্কার কমিশনের প্রতিবেদনের সমালোচনা করেন তিনি। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়জন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। নারী সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদনের প্রতিবাদ ও কমিশন বাতিল সহ 4 দফা দাবি বাস্তবায়ন এবং আগামী 3 মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সমাবেশ ও গণমিছিল করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিস্তারিত জানতে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, একটু জানাবেন আমাদেরকে কি বলছেন হেফাজত নেতারা?
মিম, জুমার নামাজের পরপরই হেফাজত ইসলামের যে পূর্ব ঘোষিত সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, সেটি শুরু হয়। আমরা দেখেছি তারা 4 দফা দাবি এখানে উপস্থাপন করেছেন। তার মধ্যে প্রথম যে দফাটি সেটি হচ্ছে যে নারী সংস্কার কমিশন কর্তৃক যে প্রতিবেদন দাখিল করা হয়েছে সেই প্রতিবেদনটি কোরআন এবং সুন্নাহ বিরোধী, সেটি প্রত্যাহার করতে হবে। একই সাথে যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনকে বাতিল করতে হবে। এটার সাথে তারা আরও 3টি দফা যুক্ত করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সংবিধানের যে বহুত্ববাদের কথা বলা হচ্ছে সেটি বাদ দিয়ে একাত্মবাদ, অর্থাৎ আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস সেটি স্থাপন করতে হবে। এবং তারা বলছেন যে ফ্যাসিস্ট হাসিনার আমলে যে সকল মিথ্যা মামলাগুলো হয়েছিল সেগুলো প্রত্যাহার করতে হবে। ওই সময়ে শাপলা চত্বর সহ যে সকল গণহত্যাগুলো হয়েছে সেগুলোর বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। তার সাথে তারা আরও একটি দাবি এখানে তুলে ধরেছে, সেটি হচ্ছে ভারত সহ ফিলিস্তিনে যে সকল মুসলিমদের গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যার বিচার করতে হবে। সেক্ষেত্রে জনমত তৈরি করতে হবে। সবকিছু মিলিয়ে বলা যায় যে তারা আসলে এই মূলত নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেটিকে কিন্তু সবচেয়ে বেশি এমফাসাইজ করছে এবং সেখানে জোর দিয়ে তারা বলছেন যে এই কমিশনের প্রতিবেদনটি অবশ্যই বাতিল করতে হবে এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে, কেননা এই কমিশনের যে প্রতিবেদনটি দাখিল করা হয়েছে সেটি সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী। মিম, অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপদের কারণ হতে পারে বলে আশঙ্কা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। আর সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল আমরা জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান গ্রহণ করব। সরকারকে বলতে চাই, মেহেরবানি করে যাত্রাটা যেটা শুরু করেছেন, কোথায় কিভাবে যাত্রাটা শেষ করবেন পরিষ্কার করে কথা বলুন। বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে জনতা পার্টি বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল, যার নেতৃত্বে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব শওকত মাহমুদ। নতুন দলের চেয়ারম্যান বলেন, 32 বছর ধরে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে না পেরে অনেকটা বাধ্য হয়ে নতুন দল গঠন করা হলো। বিস্তারিত জানাবেন মিয়া আমিরুল। প্রায় 1.5 যুগ ধরে চলা দেশের রাজনীতিতে তৈরি হয় ফ্যাসিবাদী অবস্থা। এ থেকে মুক্তি পেতে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে তৈরি হয় নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। 5 আগস্ট পরবর্তী দেশের বড় রাজনৈতিক দলগুলোর সাথে সখ্যতা বাড়ে ছোট দলগুলোরও। গেল 9 মাসে দেশে অন্তত 20টির বেশি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এমন প্রেক্ষাপটে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ দেখল বাংলাদেশ। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ঘোষণা করলেন জনতা পার্টি বাংলাদেশ। জাতীয় ঐক্য বিরোধী কর্মকাণ্ড, গর্বমোরা ইনসাফের দেশ প্রতিপাদ্যকে ধারণ করে সব ধরনের বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে নতুন এই দলের অঙ্গীকার বলে জানান দলের নেতৃবৃন্দ। জনগণকে রাষ্ট্রের মালিকানা ও নীতি নির্ধারণের অধিকার ফিরিয়ে দেওয়া, প্রবীণদের পরামর্শে, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে, তরুণদের সঙ্গে নিয়ে জ্ঞানে, বিজ্ঞানে ও উন্নয়নে আমরা জাতিকে তুলে দিতে চাই প্রত্যাশার নব সোপানে। সত্যিকার অর্থে দেখতে চাই ইনসাফ সমৃদ্ধ, দৃঢ় সার্বভৌমত্ব বলিয়ান নতুন শক্তি হিসাবে এক নিরাপদ বাংলাদেশকে। এ সময় দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, 32 বছর ধরে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনে সরকারের কোনো সহযোগিতা মেলেনি। জানান, দেশের জন্য সততার সাথে কাজ করতে তাদের এই পথ চলা। 32 বছর আমি নিরাপদ সড়ক চায়ের আন্দোলন করেছি। এই 32 বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি সেই সরকারের কোনো রকমের সাহায্য সহযোগিতা পাইনি। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। অনুষ্ঠানে দলটির রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি সহ নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়। রাজনৈতিক দলগুলো যে গণঅভ্যুত্থানের কথা বলেছিল, মিয়া আমিরুল, এখন, ঢাকা। রাজনৈতিক গণঅভ্যুত্থান
ভারত পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা। জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলাকা গোলাগুলি করছে দুই দেশের সেনারা। বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন পয়েন্টে বন্দুকযুদ্ধে জড়ায় তারা। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত সরকারের প্রতি সমর্থন জানিয়েছে দেশটির সব বিরোধী দল এবং যুক্তরাষ্ট্র। যুদ্ধের সংখ্যা বাড়তে থাকায় সর্বোচ্চ সহনশীল হতে দেশ দুটির প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দুদিনের মাথায় ফের উত্তেজনা সীমান্তে। মঙ্গলবারের হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনের বাড়ি গুঁড়িয়ে দেয় জম্মু কাশ্মীর প্রশাসন। বান্দিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে জড়ায় বিচ্ছিন্নতাবাদীরা। বৃহস্পতিবার রাত থেকে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলাকার বিভিন্ন পয়েন্টে প্রতিবেশী পাকিস্তানের দিক থেকে আগে গুলি শুরু করার পর পাল্টা জবাব দেওয়ার দাবি ভারতীয় সেনাবাহিনীর। জাতীয় নিরাপত্তা ইস্যুতে বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আহ্বানে রাজধানীতে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। সম্প্রতি বিতর্কিত ওয়াকফ আইনকে ঘিরে তোপের মুখে থাকা বিজেপি সরকারকে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় যে কোনো ব্যবস্থা গ্রহণে সর্বসম্মত সমর্থন জানায় সংখ্যালঘু মুসলিম সহ দেশের সব বিরোধী দল। यूनिफॉर्मली कंडेम किया है, सबने सपोर्ट दिया ऑपोजिशन ने सरकार को, कोई भी एक्शन वो जो मुनासिब समझते हैं इन टेररिस्ट ग्रुप के खिलाफ, जिस देश में टेररिस्ट ग्रुप को पनाह दी जा रही है, मदद दी जा रही है, उनको ताकत दी जा रही है, उनके खिलाफ एक्शन ले सकते हैं। কাশ্মীর ইস্যুতে সাম্প্রতিক উত্তেজনা উদ্বেগ ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতেও। নতুন করে যুদ্ধের শঙ্কায় পরিস্থিতির অবনতি এড়াতে সর্বোচ্চ সহনশীলতা চর্চার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে ভারতের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। As President Trump and Secretary Rubio have made clear, the United States stands with India, strongly condemns all acts of terrorism, call for the perpetrators of this heinous act to be brought to justice. It's a rapidly changing situation, and we are monitoring it closely, as you might imagine, and we, of course, are not now taking a position on the status of Kashmir or of Jammu either. He's obviously following the situation very closely and with very great concern. We were very clear in our condemnation of the terror attack that occurred in Jammu and Kashmir on the 22nd, 2 days ago, which killed a large number of civilians. But we very much appeal to both the governments of Pakistan and the government of India to exercise maximum restraint and to ensure that the situation and the developments we've seen do not deteriorate any further. 2019 সালে মোদী সরকার জম্মু কাশ্মীরের রাজ্য মর্যাদা বাতিল করে পাকিস্তান সীমান্তবর্তী বিতর্কিত অঞ্চলটিকে সরাসরি কেন্দ্রীয় শাসনের অধীনে নেয়ার পর তলানিতে গড়ায় দুই দেশের সম্পর্ক। নুজহাত কামাল, এখন বিশ্ব। ভারতের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। ইসলামাবাদ, করাচি সহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে সিন্ধু পানি চুক্তি বাতিল সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে ভারত। এর প্রতিবাদে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে বিক্ষোভে ভারত বিরোধী স্লোগান দেন পাকিস্তানিরা। এ সময় ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিকে বিক্ষোভ হয়েছে মুজাফফরাবাদ, কোয়েটা সহ আরও অনেক শহরে। কিয়েভে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলার ঘটনায় মস্কোর বিরুদ্ধে বিরল সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেন, ড্রোন হামলার ঘটনায় তিনি অসন্তুষ্ট। পুতিনকে থামার পাশাপাশি শান্তি চুক্তিতে সম্মত হবার আহ্বানও জানান তিনি। যদিও এর কয়েক ঘন্টা বাদে মার্কিন প্রেসিডেন্ট জানান, গোটা ইউক্রেন দখল না করে বড় ধরনের ছাড় দিয়েছে রাশিয়া। যদিও যুদ্ধবিরতির জন্য দুই পক্ষই চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে ন্যাটো মহাসচিবের দাবি, রাশিয়াকে দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে মানতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র সহ জোটের সকল সদস্য। বুধবার রাতভর হামলার ঘটনায় কিয়েভে নিহত ইউক্রেনীয়দের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 জনে।
with the president and with his team. মিরপুরে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে বৈঠকে বসেছেন ক্রিকেটাররা। বৈঠকে যোগ দিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদও। এই মুহূর্তে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আছেন রেদওয়ান শাওন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাওন, একটু জানাবেন আমাদেরকে কি নিয়ে বৈঠকে বসেছেন ক্রিকেটাররা, বিসিবির সভাপতি সেখানে এসেছেন কিনা? মিম, আজ সকাল থেকে কিন্তু তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি প্রাঙ্গণে আসলে ক্রিকেটাররা একে একে এসে উপস্থিত হন। আমরা সকাল 11টার দিকে দেখেছি যে তামিম ইকবাল সর্বপ্রথম আসলে বিসিবিতে আসেন। এরপরেই কিন্তু আমরা দেখতে পাই, প্রথমে যদিও আমাদের কাছে খবর ছিল আজকের যে প্রেস কনফারেন্সটা এটা শুধুই মোহামেডান কেন্দ্রিক কিংবা তাওহিদ হৃদয় কেন্দ্রিক, কিন্তু পরে যখন দেখলাম ডিপিএল এর অন্যান্য দলের ক্রিকেটাররাও এখানে এসেছেন। আমি যদি বলি সোহান এসেছেন, আমি দেখেছি যে সাব্বির এসেছেন, সাবেক বর্তমান বিভিন্ন সময়ের ক্রিকেটাররা কিন্তু এই বৈঠকে, ক্রিকেটারদের যে বৈঠক সেই বৈঠকে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং প্রথমে আসলে ঘণ্টা খানেকের একটা বৈঠক চলে। এই বৈঠকের পরে আসলে নামাজের বিরতি হয় এবং নামাজের বিরতির সময় আমরা জানতে পারি যে তাদের সাথে কথা বলতে, ক্রিকেটারদের সাথে কথা বলতে কিন্তু বিসিবির সভাপতি এসে তাদের সাথে কথা বলবেন। এবং এরপরই ঠিক 30 মিনিট আগে কিন্তু বিসিবি সভাপতি ইতিমধ্যে এসেছেন ক্রিকেটারদের সাথে কথা বলতে। তবে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা মনে হয়েছে যে আম্পায়ার্স কমিটির যিনি প্রধান ইফতেখার আহমেদ মিঠু, তিনিও কিন্তু এসেছেন এই বৈঠকে যোগ দিতে। তো এখান কিন্তু আরেকবার ধারণা করা যেতে পারে যে তাওহিদ হৃদয়কে নিয়ে যেহেতু আম্পায়ার্স কমিটির একটা ডিসিশন ছিল যে তার নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হবে এবং তারপরে আবার সেটাকে পরিবর্তন করার একটা সিদ্ধান্তও নেওয়া হয়। তো এই থেকে ধারণা করা হচ্ছে যে এখানে হৃদয়ের ইস্যুটা নিয়েও কিন্তু কথা বলা হবে। সাথে কোয়াব নিয়ে আমরা কথা বলছিলাম যে কিছুদিন আগেই আসে কোয়াবের যে প্রাক্তন কমিটি সেটা ভেঙে গিয়েছে, সেটি নিয়েও কিন্তু আলোচনার কথা রয়েছে। তবে আমরা আজকের বৈঠকের শেষে আসলে জানতে পারবো যে আসলে এজেন্ডাটা কি। দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল ম্যারাথন প্রতিযোগিতা। বিউটিফুল বাংলাদেশ রান শিরোনামে এই প্রতিযোগিতায় অংশ নেন 700-র বেশি মানুষ। ম্যারাথনের আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভোরের আলো ফোটার আগেই মিলন মেলা রাজধানীর হাতিরঝিলে চলে বিউটিফুল বাংলাদেশ রান ম্যারাথন প্রতিযোগিতার প্রস্তুতি। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ ATJFB'র আয়োজনে এই ম্যারাথনে অংশ নেয় 700-র বেশি প্রতিযোগী। ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকায় নিযুক্ত 10টি দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাতিরঝিলের পুলিশ প্লাজা, রামপুরা, মধুবাগ, তেজগাঁও অংশ হয়ে 7 কিলোমিটার এলাকা ঘুরে ম্যারাথন। এ সময় অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও স্যালাইন পানি দেওয়া হয়। নারী পুরুষ সহ পরিবারের ছোট সদস্যরাও অংশ নেন 2 কিলোমিটারের দৌড়ে। যেহেতু এটা প্রথমবার আমি পার্টিসিপেট করলাম, খুবই ভালো লেগেছে, একটা নতুন ধরনের একটা অভিজ্ঞতা ছিল। আমি আমার বাবা মা, আমার বোন সবাই অংশগ্রহণ করেছি। আর আমি আমার বাবা দিয়েছি 7 কিলোমিটার, আমার মা দিয়েছে 1.5 কিলোমিটার, মা আর বোন। সাপ্তাহিক ছুটির দিনে এমন আয়োজনে ধারাবাহিকতা থাকবে বলে আশা করেন অংশগ্রহণকারীরা। শরীর এবং মনকে যদি সুস্থ রাখতে হয় তাহলে সকালে অবশ্যই মানুষকে এক্সারসাইজ এবং যে দৌড় এটা করতে হবে। বাংলাদেশে কিন্তু স্বাস্থ্য সচেতন খুব, ওবিসিটি অনেক বেড়ে যাচ্ছে। তো এই ধরনের আয়োজন ওদেরকে সচেতন করবে যারা স্বাস্থ্য সচেতন নয়, এবং বাংলাদেশে দিন দিন এই হার বৃদ্ধি পাচ্ছে যারা স্বাস্থ্য সচেতন হচ্ছে। বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই এমন উদ্যোগের কথা জানান আয়োজকরা। ইয়াং জেনারেশন তারা আজকাল আপনার দেখবেন যে তারা আপনার এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ দিকে নাই, তারা ম্যাক্সিমামই আপনার ইউটিউব নিয়ে বসে আছে, অনলাইনে বসে থাকে, তারা রাস্তায় নামে না। অনেক মানুষ উৎসাহ নিয়ে দৌড়েছে। আমার মনে হয় এটা খুব চমৎকার একটা উদ্যোগ। এভিয়েশন সেক্টর ATJFB প্রথমে এটা আয়োজন করেছে এবং সিভিল এভিয়েশনের তরফ থেকে আমরা পার্টিসিপেট করে অত্যন্ত আনন্দিত। আমাদের রানের মাধ্যমে আমরা এই বিউটিফুল বাংলাদেশ এবং বাংলাদেশের পর্যটনকে আমাদের সবার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এরিনাতে যাতে আমরা প্রমোট করতে পারি। এটা 7 পয়েন্ট। ম্যারাথনের বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আগামী ডিসেম্বরের শীতকালীন ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের ঘোষণাও দেয় ATJFB। সুমাইরাত্রি, এখন, ঢাকা। শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv।
ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।